আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। এ সময় তারা কুশল বিনিময় করেন। নৈশভোজে দুই নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা গেছে। আজ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দুজনের মধ্যে বৈঠক হতে চলেছে। এদিকে সকালে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশে যোগ দেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছে, আলোচনার মাধ্যমে সেটি সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি আলোচনাযোগ্য হওয়ায় আলোচনা করে সর্বোত্তম সমাধানে পৌঁছানো যাবে। ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে এ তথ্য জানান। তাদের সাথে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্র সন্ত্রাসী দল। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে রাজনীতিতে আর দেখতে চায় না বলে সিদ্ধান্ত দিয়েছে দেশের জনগণ, এমনটাই মনে করছে বিএনপি। গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আওয়ামী লীগ ক্ষমতা পেলেই গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে দলটি বারবার অবস্থান নিয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী কায়দায় গণহত্যা চালিয়েছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের বিকল্প নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47-এর অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যারা আওয়ামী লীগের পদে থেকে বা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বা আওয়ামী লীগার হিসাবে যারা অন্যায় অবিচার অত্যাচার করছে দেশের মানুষের উপর, তাদের বিচার করা হোক, কিন্তু এখন পর্যন্ত সে বিচার তো আমরা দেখিনি। আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নেই বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, তাহলে ঠিক আছে। একটি মাফিয়া তন্ত্রের ধারক বাহক, তাহলে ঠিক আছে। এবং আওয়ামী লীগের রাজনীতি যদি সন্ত্রাসবাদী রাজনীতি বলি তাহলেও ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলের কোনো চরিত্র তাদের মধ্যে নাই। অনেক রক্ত দিতে হয়েছে, এই রক্তপাতের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ফ্যাসিবাদের রাজনীতিকে, মাফিয়াতন্ত্রের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। আর আব্দুল আওয়াল মিন্টু জানান, বিএনপি ও সরকার চায় না কোনো দল নিষিদ্ধ হোক, তবে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও জনগণ। যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে। নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। গণচেতনার বাইরে গিয়ে কোনো রাজনীতি চলে না বলেও মনে করেন বিএনপির এই দুই নেতা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ঢাকায় ফিরছে শ্রমজীবী মানুষ। ঈদ যাত্রা অনেকটা স্বস্তি ও আনন্দময় হয়েছে বলে জানান যাত্রীরা। দীর্ঘ ছুটি শেষে রবিবার অফিস আদালত খুলবে, এ কারণে শনিবার থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকেই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, জানাবেন আজ সকালে কতগুলো ট্রেন ঢাকায় ফিরেছে আর স্টেশনগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন?
সাথে যেমনটি বলছিলেন, ঈদের ছুটি কিন্তু মাত্র আর একদিন বাকি। তো অনেকেই আগে ভাগেই রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে। আপনি জানেন যে ঈদের এবার লম্বা ছুটি ছিল এবং লম্বা ছুটি শেষে আজকে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে আসছেন অনেকে। আমরা এখন রয়েছি কমলাপুর স্টেশনে। মাত্রই কিন্তু জামালপুরের যে একটি ট্রেন যমুনা, সেটি কিন্তু মাত্রই এসেছে এবং আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু যেটি জানিয়েছে যে তাদের যে এবার যাত্রা এবং ফিরে আসা দুটোই কিন্তু স্বস্তিতে হয়েছে। এবং আমরা একটু বলে রাখি যে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যারা ঢাকা ফিরছেন, তাদের জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন এবং একদল মানুষ দেখেছি যারা কিন্তু এখন আজকেও ঢাকা ছাড়ছেন এবং সেই চাপটাই কিন্তু বেশি। তবে তারা কিন্তু কিছুটা অভিযোগ করেছে যে ঢাকা ছাড়তে যে আজকে ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে জামালপুরের যে ট্রেনটি 9টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টা লেট হওয়ার পরেও এখনও প্ল্যাটফর্ম পায়নি, এই অভিযোগটি কিন্তু করেছে। পাশাপাশি যদি বলি যে ঈদের যাত্রা এবং বাড়ি থেকে ঢাকায় ফেরা স্বস্তিতে হয়েছে এবার, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এবং আমি যদি একটু বলি, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 5টি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এসেছে, বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে ঢাকায় এসেছে। তার ভিতরে চট্টগ্রাম মেইল ট্রেন, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস সহ মাত্রই যমুনা এক্সপ্রেস আসলো। মোট 5টি ট্রেন এসেছে এবং যাত্রীরা কিন্তু বলছে তারা স্বস্তির যাত্রাই করতে পেরেছেন। এবারে ঈদকে ঘিরে কোনো ধরনের অস্বস্তিতে কোথাও হয়নি। শুধু রেল বলে না, আমরা বাসের কাউন্টারে যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারাও যেমনটি স্বস্তি জানিয়েছে এবং লঞ্চের যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু জানিয়েছেন তারা স্বস্তির যাত্রাই করতে পেরেছে। তো সাথে এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। তবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকীকরণ ও টিকিট ব্যবস্থা ডিজিটালাইজ করার দাবি দর্শনার্থীদের। মাহিন আরাফাতের রিপোর্ট। ইট পাথরের নগরীতে রাজধানীবাসীর দিন কাটে অসহনীয় যানজট আর চার দেয়ালের মাঝে। ঈদের লম্বা ছুটিতে তাই হাত ছেড়েছেন অনেকেই। পরিবার পরিজনের সাথে সময় কাটানোর পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সামরিক জাদুঘর ও নব থিয়েটারে ভিড় জমিয়েছেন অনেকেই। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে খুশি শিশুরা। অভিযোগ ছিল টিকিটের লম্বা লাইনের। এখানে আসার আগে কিন্তু আমরা অনলাইনে ট্রাই করেছিলাম, অনলাইন টিকিট দেওয়া হয় আমরা জানতাম, কিন্তু আমরা দেখলাম যে সাইটে কিন্তু ঢুকাই যাচ্ছিল না এবং অনলাইন টিকিট পাই নাই। প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কবে নাগাদ আমরা টিকিট পাবো জানি না। যেহেতু ঢাকাতে প্রতিনিয়ত আরো মানুষ বাড়তেছে, সো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় এখানে আরো বিনোদন কেন্দ্র আসলে প্রয়োজন মানুষের, না হলে একটা জায়গায় অনেক বেশি ভিড় পড়ে যাচ্ছে। পার্ক আরো বেশি বাড়ানো যায় তাহলে একই সাথে ঢাকার যে গ্রিনারিজের কমতি আছে সেটাও হয়, আবার মানুষের যে একটা আরবান স্কেপের একটা স্ট্রেস রিলিফের জায়গা আসে সেটাও পাওয়া যাবে। আমরা যুদ্ধের সময় যেগুলি দেখি না ওগুলি দেখছি, আর অনেক কিছু দেখছি, পানির নিচে কি থাকে, অনেক ভালো লাগলো। জীবনে প্রথম দেখলাম যেগুলি মুক্তিযুদ্ধ করছে, তারপর আর্মিদের ড্রেস আর অনেক কিছু দেখছি। আমি আর বিমান জাদুঘর গেছিলাম, বিমান জাদুঘরে গিয়ে আমি মুক্তিযুদ্ধদের অনেক পুরান 71 সালের অস্ত্র দেখছি এবং গাড়ি দেখছি, এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। নব থিয়েটারে আমরা অনেক কিছুই দেখা হয়েছে, নিচে অনেক ভাস্কর্য দেখা হয়েছে আর নিচে অনেক পোস্টারে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। রাস্তা পুরোই ফাঁকা, রাস্তায় কোনো জ্যামজট নেই, তো এখন ঢাকা শহরে চলাফেরা করে খুবই আরামদায়ক। আর এখানে আসতেও কোনো ঝামেলা হয়নি, এখানে এসে অনেক খালি আছে, অনেক ভালো লাগছে এখানে আসে। শিশুদের পদচারণায় মুখর ছিল শ্যামলী শিশু মেলাও। দুরন্ত শৈশবে ফিরে গেছেন বড়রাও। ঈদে অনেক জায়গায় ঘোরা হয়েছে, বাট এইখানে বাচ্চার জন্য আসা হয়েছে, কারণ বাচ্চাকে নিয়ে ঘোরা হয়নি তেমন। বোর্ডিং এ থাকতেছে, ঘরে থাকতে থাকতে, তার জন্য আসছি একটু সময় কাটানোর জন্য। আরো অনেক কিছুতে উঠলো, ওর কাছে অনেক ভালো লাগলো, বলতেছে আম্মু অনেক ভালো লাগতেছে, তুমি আমার নিয়ে আসছো। আমরা রাজশাহী থেকে এসলাম তো এখানে ঘুরতে এসেছি প্রথমবার। এটা আমার এই জায়গাটা একটু ভালো লাগছে বেশি। ট্রেনে উঠলাম, দোলনাতে উঠছি, আর এটা এখন এখানে উঠবো। আমার কাছে ট্রেনে বেশি ভালো লাগছে। আনন্দ করছি, গড়া উঠছি, নৌকা উঠছি, হাসি উঠছি, বাম্পার কারে উঠছি, তারপর ট্রেনে উঠছি, রোলার কোস্টারে উঠছি। এই গাড়ি চালাইতে পারি, করতে পারি, এটা অনেক ভালো লাগে আর কি। আজকেও উঠছি, সবসময় উঠি বাম্পার কারে। অন্য জায়গা থেকে একটু বেশি 100 টাকা, আগে অবশ্যই 100 টাকা ছিল না,
এই কিছুদিন আগে এটা 100 টাকা করে ফেলেছে, অনেক বেশি মনে হয়। সবার জন্য আসলে এটা পসিবল হয়ে ওঠে না। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ঈদ উদযাপন করতে পেরে খুশি সবাই। মাহিন আরাফাত, RTV, ঢাকা। ঈদের ছুটির আমেজ যেন কাটছেই না বিভিন্ন জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। লম্বা ছুটি থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে পছন্দের জায়গাগুলো ভ্রমণ করছে। এতে দীর্ঘদিনের খরা কাটিয়ে সুদিন ফিরেছে দেশের পর্যটন ব্যবসায়। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ভালুকার গ্রিন অরণ্য পার্ক সেজেছে ভিন্ন রূপে। মনোমুগ্ধকর পরিবেশের কারণে জেলার বিনোদন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে পার্কটি। স্বল্প টাকার মধ্যে একটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য অত্যন্ত মনোরম একটি পার্ক, বড় জায়গা, তো একটা ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে আসার মধ্যে যথেষ্ট ভালো। ঈদের ছুটিতে সিলেটের পর্যটন স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়েছে। জাফলংয়ের সাদা পাথর, বিছানাকান্দি, মায়াবী ঝর্ণা সহ জেলার অন্যান্য স্পটে ঈদ আনন্দ উপভোগ করছে পর্যটকরা। মায়াবী ঝর্ণা যেটা, ওখানে অনেক ভালো লাগছে। আবার রাতারগুলি গিয়েছিলাম, ওটা অনেক সুন্দর। এটা আমাদের দেশের পর্যটনের একটা খুবই সুন্দর একটা দৃশ্য। ঈদের টানা ছুটিতে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে দর্শনার্থীদের সরব উপস্থিতি চোখে পড়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে বিশ্ব ঐতিহ্যের খ্যাতি পাওয়া মসজিদটি দেখতে ছুটে আসছেন অনেকে। এই ঐতিহাসিক স্থানটা আমরা বন্ধুরা আসছি দেখার জন্য, একটা সুন্দর একটা পরিবেশ। এখানে ঘুরতে আসছি, আমার আব্বু আম্মুকে, ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে আসছি। ঢাকার আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্রেও আনন্দ উপভোগ করছে ভ্রমণ পিয়াসুরা। ইতালিয়ান স্ত্রীকে নিয়ে প্রথমবার বাংলাদেশে ঈদ উদযাপন করছেন হাবিব। ওয়াটার কিংডমে আনন্দ উপভোগ করতে পেরে বেশ খুশি এই দম্পতি। আমরা প্রথম ঈদ করতেছি, আসছি এই জায়গায় খুবই ভালো লাগতেছে। কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দর্শনার্থীদের। শালবন বিহার, লালমাই লেকল্যান্ড, ধর্মসাগর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভ্রমণ প্রেমীরা। দর্শনার্থীদের সরগরম জামালপুরের বক্সিগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্র। আব্দুল হামিদ, RTV। পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে আনন্দ করছে পর্যটকরা। সাগরকন্যা কুয়াকাটায় রয়েছে ভিড়। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে গঙ্গামতি ও লেম্বুর বনসহ পর্যটন স্পটগুলোতে। বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতেও হাজারো পর্যটকের সমাগম রয়েছে। ঈদের ছুটির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। গ্রামে ঈদ করতে যাওয়া নগরবাসীর বড় একটি অংশ এখনো ঢাকায় না ফেরায় বাজারে ক্রেতা কম। ঈদ পরবর্তী বাজারে শাকসবজির দাম কমেছে, তবে লেবু ও শসা আগের দামে বিক্রি হচ্ছে। মুরগির মাংসের দাম কেজি প্রতি 20 টাকা কমলেও আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। তার কাছ থেকে জেনে নেব বাজার পরিস্থিতি। শাকিলা, বাজারে আজ পণ্য সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর বাজারে ক্রেতার সমাগম কেমন রয়েছে? সবকিছু মিলে সেখানকার বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সাথী। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি এবং আমি যখন এসেছিলাম তখন ক্রেতা খুব একটা ছিল না, তবে আমি আসার কিছুক্ষণ পর থেকে দেখছি ক্রেতা সমাগম বাড়ছে। অর্থাৎ ঈদের পরবর্তী ছুটি কাটিয়ে অনেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং বাজারে তারা আসছেন তাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলো কিনতে। এবং বাজারে এসে আমি রমজান মাসে যে ধরনের স্বস্তিদায়ক একটা পরিবেশ দেখেছিলাম আমরা, ঠিক সেই পরিস্থিতিটা এখনও বাজারে বিরাজ করছে। অর্থাৎ সবজি, মাছ, মাংস সব কিছুর দাম একেবারেই হাতের নাগালে। তবে ক্রেতারা কিন্তু এখন ওই লেবুর বিষয়টি নিয়েই বেশ অসন্তোষ প্রকাশ করছেন যে লেবুর দামটা এখনো কমেনি। তবে অন্যান্য সবজির দাম কম থাকায় তাদের আসলে এই লেবুর জন্য বাড়তি যে টাকাটা গুনতে হচ্ছে সেই বিষয়টি নিয়ে অসন্তোষ থাকলেও তারা অন্যান্য সবজির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবং এবার যেহেতু পথে পথে চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট সব কিছুকে ভাঙা গেছে, যার কারণে বাজারের সবজিতে খুব একটা অস্বস্তিদায়ক বা আগুন লাগা ধরনের দাম হয়নি, যার কারণে ক্রেতারা কিন্তু খুব সন্তোষ প্রকাশ করেছেন। এবং রাজধানীর বাজার সংশ্লিষ্টরা কিন্তু জানিয়েছেন যে এবার অন্যান্য সবজির যেমন দাম কম ছিল, একই সাথে সিজনাল যেসব সবজি সেগুলোর দামও কিন্তু যথেষ্ট হাতের নাগালে রয়েছে। এবং ঈদের পরে কিন্তু মুরগির মাংসের দামটাও কমেছে। এবং একই সাথে ঈদ পরবর্তী যে বাজার, এটি কিন্তু ইতিবাচক বৃত্তে রয়ে গেছে এবং ঈদের পরে মূল্য পরিস্থিতিতে খুব একটা হেরফের হয়নি বলে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তবে একটি বিষয় না বললেই নয়, এই তীব্র গরম যেহেতু পড়তে শুরু করেছে, এ সময়ে বাজারে তরমুজ দেখা যাচ্ছে।
তরমুজ উঠেছে বাজারে বেশ, কিন্তু তরমুজের দামটা কিন্তু হাতের বাইরে, অর্থাৎ 40 থেকে 50 টাকা করে কেজি দরে যদি তরমুজ বিক্রি হয় তাহলে আসলে ক্রেতারা বেশ অসন্তোষ প্রকাশ করছেন। এই বিষয়ে কিন্তু তারা খুব কঠোর বাজার মনিটরিং এর প্রত্যাশা করছেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে শাকিলা। জুলাই বিপ্লবের পর আনন্দ উদযাপনকে কেন্দ্র করে সৌদি আরবে গ্রেপ্তার হওয়া 12 প্রবাসী 10 জন দেশে ফিরেছেন। গেল রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করে। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। এরপর দীর্ঘ 8 মাস বন্দী থাকার পর মুক্তি পান তারা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় দুজন পরবর্তীতে ফিরবে বলে জানিয়েছেন প্রবাস ফেরত বাংলাদেশিরা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।